This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নমস্কার, আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছে এই মুহূর্তের অন্যতম বড় খবরের দিকে। অযোগ্যদের পাশে দাঁড়িয়ে জোর ধাক্কা খেল রাজ্য। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা, এটা পরিষ্কার করে আজকে হাইকোর্ট জানিয়ে দিয়েছে। রাজ্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি। আজকে আদালতের কি পর্যবেক্ষণ এবং বিচারপতি নির্দিষ্ট করে কি কি বললেন সবটা জানবো এই মুহূর্তে। আমাদের দুজন রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন, শ্রাবন্তী সাহা এবং রঞ্জিত। আমি আগে শ্রাবন্তী তোমার কাছ থেকে জানতে চাইবো যে আজকে আদালতে কি কি হলো। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। লিমা, বারবার ধাক্কা খাবার পরেও রাজ্য সরকার তার অবস্থানে অনড় ছিল। এদিনকেও এসএসসিকে বলতে শোনা যায় যে অযোগ্যদেরকে পরীক্ষায় বসতে বারণ করে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, যেখানে দেখা গেছে এই প্যানেল বাতিল থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে, সেটা কলকাতা হাইকোর্ট হোক বা শীর্ষ আদালত, বারবার একটা প্রশ্ন করা হয়েছে যে যোগ্য অযোগ্য এদের আলাদা করতে হবে। যারা এসএসসি চাকরি প্রার্থী তারাও এই প্রশ্নটা তুলেছিলেন যে যারা চাকরি করছিলেন, যাতে চাকরি হারালেন, তাদের বক্তব্য অযোগ্যদের কেন চিহ্নিতকরণ করা হচ্ছে না। আজকের বিচারপতি সৌগত ভট্টাচার্য যে প্যানেল ছিল সেই প্যানেল সংশোধন করা যে বিজ্ঞপ্তি ছিল 31শে মে যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তি সেটা সংশোধন করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্য যে যোগ্য অযোগ্য একেবারে অযোগ্যদের এখানে ছেড়ে ফেলতে হবে, অর্থাৎ তারা কোনোভাবেই সুযোগ পাবেন না। যদি কোনো অযোগ্য এক্ষেত্রে ইতিমধ্যে আবেদনও করে থাকেন তা সেই আবেদন বাতিল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তুমি সঙ্গে থাকো শ্রাবন্তী। আইনজীবী ফিরদৌস আমিন কি বলেছেন আমরা শুনবো। মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। এবং নিয়োগের যে বিধি পরিবর্তন, অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন, সেটা তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি। ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। আমি আমাদের অপর প্রতিনিধি রঞ্জিতের কাছে যেতে চাইবো, তার কারণ রঞ্জিত, তুমি তো আন্দোলনকারীদের সঙ্গে রয়েছো। আজকে আদালতে বিচারপতির পর্যবেক্ষণকে তারা কিভাবে দেখছেন? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি 2016 এসএলএসটি অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর যারা চাকরিহারা যোগ্য শিক্ষকদের অবস্থান মঞ্চে, এবং সরাসরি তাদের কাছেই চলে যাব। এই যে হাইকোর্ট যে বিষয়টা দিয়ে নজর দিয়েছেন, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের ভাগ করে দিতে হবে, এবং অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় স্পেসিফিক বলছেন অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে 30শে যে মে বিজ্ঞপ্তি যে প্রকাশ করেছিল সেই বিজ্ঞপ্তিটি সংশোধন করতে হবে, অর্থাৎ ত্রুটিপূর্ণ বিজ্ঞপ্তি সংশোধন করতে হবে। প্রথমত এ দাবি আমাদেরও ছিল যে এই যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে বেশ কিছু অসঙ্গতি আছে, কিন্তু আমি যে জায়গা থেকে বলতে শুরু করব সেটা হচ্ছে এই যে আজকের যে জাজমেন্ট হাইকোর্ট যে অবজারভেশন রাখলো, তাতে আবারও একবার প্রমাণিত হয়ে গেল যে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা আছেন একটা অংশ বড়, এবং তারা বৈধভাবে নিযুক্ত হয়েছে, এটা স্পষ্ট হলো। অর্থাৎ টেন্টেড এবং আনটেন্টেড টিচার্স তারা আছেন, এটাও নির্দিষ্ট হলো। তাহলে সিবিআইয়ের জাজমেন্ট, এই সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন রিপোর্ট, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এবং আজকে হাইকোর্টের অবজারভেশন, তিনটেতেই ক্লিয়ার যে আনটেন্টেড টিচার্স যারা আছেন তারা আছেন এবং তারা আনটেন্টেড, তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। আবার প্রমাণ করলো হাইকোর্ট, কিন্তু তারপরেও তাদের সঙ্গে যে অবিচার করা হয়েছে এই ব্যাপারটা, তাদের যে ন্যায় বিচার পাওয়া দরকার, এই ব্যাপারটা উজ্জ্ব থেকে গেল। এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে আরও কিছু বিষয় আমরা তুলে ধরেছিলাম হাইকোর্টে, যেমন সুপ্রিম কোর্ট বলছেন যে পরীক্ষায় বসতে পারবেন যারা আনটেন্টেড টিচার্স, কিন্তু আপনারা দেখবেন যে এই গেজেটে এমন কিছু বিষয় আছে, যেমন 2016-এ আমরা যারা চাকরি করতাম তারা ছিল এনসিটির পুরনো রুলসে, সেখানে 45% নাম্বার পেয়েও একজন টিচার যে কিনা 2010 সালের আগে গ্র্যাজুয়েশন করেছেন, তিনি কিন্তু বসতে পারতেন। এবার এই গেজেটে তার কোনো বসার উল্লেখ নেই, এবং সেই সময় 250 নাম্বার পাস করেও একজন শিক্ষক 9-10-এ অংশগ্রহণ করেছেন,
এবং সে চাকরি করছিলেন, কিন্তু এখন সে বসতে পারবে না। এবং অস্বাভাবিকভাবে কিছু সাবজেক্টের সিট কমে গিয়েছে। সুপ্রিম কোর্ট বলছেন বসতে, আমি সেই জায়গায় অংশগ্রহণ করার জন্য অ্যাপ্লিকেশন করব, আমি ফর্ম ফিল আপ করতেই পারবো না। কেন না, সেই সিটটাই নেই। তাহলে আমি সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেটা অবমাননা করলাম। এইটা অন্তত হাইকোর্টের অবজারভেশন আমাদের রেখেছিলাম, সেইটাকে অন্তত অ্যাকসেপ্ট করা উচিত ছিল এবং রেকটিফাই করার কথা বলা দরকার ছিল, কিন্তু বলেননি। ফলে এটা সুপ্রিম কোর্টে যাবে নিশ্চয়ই, এই কেস আবার সুপ্রিম কোর্টে যাবে। 14 তারিখে সুপ্রিম কোর্ট খুলছে, কিন্তু মানে ছুটির লাস্ট ডে 15 তারিখে খুলছে। তাহলে তার আগে পর্যন্ত যে আমাদের যাওয়ার পর্যন্ত অন্তত একটা মাস বা এই মাসটা অন্তত আমরা স্টে চেয়েছিলাম, যে এই মাসটা পর্যন্ত স্টে থাক, এগুলো রেকটিফিকেশন করানো হোক। এ ব্যাপারে হাইকোর্ট কোনো অবজারভেশন করলো না। কেন করলো না, এটা সত্যি আমাদের কাছে বিস্ময়কর লাগলো। নিশ্চয়ই এই কেস আরও ঊর্ধ্বতন জায়গায় যাবে, এটা আশা করছি, দেখা যাক। বুঝতে পারছি রঞ্জিত, তুমি নজর রাখো, আমরা বুঝতে পারছি তাদের বক্তব্য, তারা এবার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন। আমরা শুনবো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন। তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। ঠিক যেমন আগেকার দিনের মহিলারা সম্মানের জন্য ভাসুরের নাম মুখে আনতেন না, সেই রকম তৃণমূল কংগ্রেসও, যেহেতু তৃণমূল কংগ্রেসের এই অবৈধ চাকরি প্রার্থী, অর্থাৎ যারা টেন্টেড, যারা আমাদের কোর্টের ভাষায়, তারা পয়সা দিয়েছে, তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তো তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তৃণমূলের লোকাল নেতাদেরকে ধরে পিঠের চামড়া তুলে নেবে।